প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। একজন হলেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি। রয়েছেন শরীফ উসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব আজাদ মজুমদারের কাছে। আজাদ মজুমদার, গুম করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইনের খসড়া নীতিগত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এবং আমরা এই আইনে এমন কিছু বিষয় দেখেছি যেটা আসলে অনেকে ধারণাও করে নাই, যে কার কার শাস্তি হবে, কে জড়িত থাকবে, এবং সবচেয়ে বড় কথা হলো তদন্তের ব্যাপারটা কারা করবে। এটা একটা আলাদা মৌলিক বিষয়। আমাদেরকে একটু ডিটেলস বলবেন? প্রথমত হচ্ছে যে গুম যেটা, এটা তো হত্যার চেয়েও জঘন্য অপরাধ। সো এবং গুমের কারণে একটা পরিবার দীর্ঘদিন ধরে সাফার করে। শুধু গুমের ভিকটিম, যিনি ভিকটিম তিনি যে ভিকটিম তা নন, তার পুরো পরিবার আসলে ভিকটিম হয়। সো এটা একটা ক্রাইমের মাল্টিপল ভিকটিম থাকে। সো এইটার শাস্তিটা হওয়া উচিত, আমরা মনে করি যে হত্যার চেয়েও বড়। এবং গুম কিন্তু একজন করতে পারে না, গুম করে একটা চক্র, এবং এই চক্রটা আপনার অনেক সময় দেখা যায় যে প্রশাসনের সাথে সম্পৃক্ত থাকে বা প্রশাসনের কারো সহযোগিতা নেয়। এটা ইনভেস্টিগেশনটা খুব জরুরি, কারণ ইনভেস্টিগেশন পর্যায়ে আসলে উঠে আসে যে এই চক্রের সাথে কারা কারা জড়িত। তো এইটা যদি প্রত্যেককে যদি বিচারের আওতায় আনা যায়, তাহলে যেটা হবে যে এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার আগে অনেকেই ভাববে, কোনো বাহিনীর কোনো ব্যক্তি যদি অন্য কাউকে এই ধরনের অপরাধে সংযুক্ত করতে চায় তাহলে সেও ভাববে, কারণ তার ভূমিকাটা হয়তো ছোট্ট প্রাথমিক পর্যায়ে, কিন্তু তারপরেও তার যে ভূমিকাটা, এই ভূমিকাটা একটা বড় অপরাধের সূচনা করে। তো এই জন্যই গুমের যে খসড়া আইন, এই খসড়া আইনে বিস্তারিত তদন্তের কথা বলা হয়েছে এবং সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে। এটা খুব স্বাভাবিক বিষয়, কারণ আমরা আমাদের অতীতেও দেখেছি যে শেখ হাসিনার আমলে যে অপরাধগুলো হয়েছে, এগুলোর অনেকগুলো অপরাধেরই আসলে ব্যাপকতা অনেক বেশি, কিন্তু গুমের ব্যাপকতার আসলে কোনো সীমা পরিসীমা নেই। এটা এই কালচারটাই বাংলাদেশে মানে এমনভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, একটা যে ভয়ের একটা কালচার বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছে। ওই ভয়ের কালচারটার কারণে শুধুমাত্র যে একজন মানুষ গুম হয়েছে তা না, এই গুম করে অন্যদেরকে ভয় দেখিয়ে তাদেরকে তাদের যে কথা বলার অধিকারটাকে দমিয়ে রাখা হয়েছে। আপনার তারা যে তাদের যে ন্যায্য অধিকারের জন্য দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামবে, সেই সুযোগটা তাদেরকে দেওয়া হয় নাই। সোজা কথা, পুরো সমাজটাকে একটা ভয়ের সংস্কৃতির মধ্যে রাখা হয়েছে। এই জন্যই গুমের মতো অপরাধটাকে জঘন্যতম এবং নিকৃষ্টতম মানবতা বিরোধী অপরাধ হিসেবে আপনার চিহ্নিত করে এগুলার বিচারের প্রক্রিয়াটা আসলে ত্বরান্বিত যাতে করা যায়, সেজন্য সরকার এই আইনের খসড়াটা অনুমোদন করেছে। আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, যখন গুম কমিশন প্রতিবেদন দাখিল করলেন 2 দফায়, এবং সেই রিপোর্টগুলি প্রকাশের ব্যাপারে কারো কারো আপত্তি ছিল, এবং মিডিয়াতে, সব মিডিয়াতে কিন্তু এত ব্যাপকভাবে আসেও নি। এবং কেন আসেনি সে কারণটা আমরা জানি। কোনো কোনো মহল থেকে বাধাগ্রস্ত করা হয়েছে, আবার কেউ কেউ এই বাধার তোয়াক্কা করেনি, কিন্তু সেই সংখ্যাটা খুব কম। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো, এরপরও এই সরকার শেষ পর্যন্ত সেটি প্রকাশ করেছে চূড়ান্তভাবে, এবং এই একটি আইনও করেছে। এর মানে সরকার তাদের বাধাকে তোয়াক্কা করেনি, এই তো? না, এটা তো আসলে কারো বাধা বিপত্তির বিষয় না। গুমটা তো আমাদের দেশে একটা নির্মম বাস্তবতা ছিল। আপনি যদি এই গুমের বিপক্ষে অবস্থান না নিতে পারেন, তাহলে তো আপনি অন্য সব অপরাধের বিরুদ্ধে আপনার অবস্থান নেওয়ার কোনো নৈতিক সুযোগই থাকে না। আপনি এই অপরাধটাকে, এই অপরাধের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতেই হবে, এবং এটা বিভিন্ন দেশে হয়েছে, বাংলাদেশেও প্রথম না। আপনার অনেক দেশে আমরা দেখেছি যে 40 বছর 50 বছর পরেও কিন্তু এই ধরনের অপরাধের বিচার হয়েছে। বাংলাদেশেও এই বিচারটা হতে হবে। এই বিচারের আসলে কোনো বিকল্প নেই। এই সংস্কৃতি যদি বন্ধ না করা যায়, পুরো রাষ্ট্র কাঠামোটা ধসে পড়বে। গুমের বিরুদ্ধে কে কি চাইলো না চাইলো সেটা চিন্তা না করে, এটাকে একটা অপরাধ হিসেবে ধরে নিয়ে, এটা মানবতা বিরোধী একটা অপরাধ হিসেবে ধরে নিয়ে, এটা যারা গুমের নির্দেশদাতা, যারা গুমের সাথে
সংশ্লিষ্ট একেবারে প্রাথমিক পর্যায় থেকে সর্বশীর্ষ পর্যায় পর্যন্ত যারা একটা গুমের ঘটনার সাথে জড়িত তাদের বিচার করতে হবে। এটা এই সরকারের কাছে মানুষের একটা প্রত্যাশাও, সাধারণ মানুষের কাছেও প্রত্যাশা। কারণ গুমের শিকার তো সাধারণ মানুষ হয়েছে। কারণ যে কোনো মানুষকে যে কোনো সময় কোনো কারণ ছাড়াই ধরে নিয়ে দীর্ঘদিন ধরে গুম করে রাখা হয়েছে। কাউকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এখনো তাদের পরিবার অপেক্ষা করছে। অনেক সন্তান আছে জীবনে বাবার মুখ দেখে নাই, তাই না? তো এগুলোর বিচার করতে হবে না। এটা কারো কে কিভাবে চাইলো না চাইলো সেটা বড় বিষয় নয়। বড় বিষয়টা হলো এই অপরাধটা আমাদের দেশে সংগঠিত হয়েছে এবং এই অপরাধের বিচার হতে হবে। এটার কোনো বিকল্প নেই। শরীফ ওসমান হাদী, গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী তথ্য প্রদানকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ভুক্তভোগীর ক্ষতিপূরণ ও আইনগত সহায়তা নিশ্চয়তার বিধানও রাখা হয়েছে এই প্রস্তাবিত অধ্যাদেশে। আমি আপনার কাছে জানতে চাইব যে এই যে গুমের সংক্রান্ত খসড়া আইন, এতে কি গুমের শিকার পরিবারগুলোর জন্য এক ধরনের ন্যায় বিচার নিশ্চিত করবে? ন্যায় বিচার তো এটা শুধুই একটা আদালতের ব্যাপার না, এটা আমাদের একটা পুরো কালচারের জায়গায় আমরা আসলে জাস্টিস, যেমন এখনো তো বাংলাদেশে অনেক ভালো ভালো আইন আছে, কিন্তু সেই আইনি সুরক্ষা মানুষ কতটুকুন পাচ্ছে এটা হলো প্রশ্ন। তো এরপরেও হলো এই অধ্যাদেশটার পরে এটাকে আইনে আনা এবং এই কাজটা শুরুর মানে হলো গত পুরো ফ্যাসিবাদী আমলে যেটা বারবার বলা হয়েছে, আইজিপি থেকে শুরু করে সবাই রিপিটেডলি বলেছে এখানে তো গুম নাই। মানে গুম বলতে বাংলাদেশের মানুষ যেটা বুঝাচ্ছে, তারা বলছে ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স, এর বাইরে গুম শব্দটা নাই, এর মানে হলো গুম নাই, এইভাবে বলবার চেষ্টা করেছে। এর মানে প্রথম যেটা এই সরকারের, আমি মনে করি হাজারটা সমালোচনার পরেও দুই একটা ভালো কাজকে যদি আমরা খুব ভালো করে প্রশংসা করতে চাই, এর মানে এটা যদি সে আসলেই করে যেতে পারে, বাংলাদেশ কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন গুমে ফেরত যাওয়া যাবে না। দেখেন আজাদ ভাই যেটা বলছিল যে কখনো কখনো হত্যার চেয়েও গুম কেন আরো জঘন্য অপরাধ, আমি অন্তত আপনাকে 5 থেকে 6টা গুমের ভিকটিম পরিবার, আপনারা জানেন তারা একটা সংগঠনও করেছে, তারা আমাদের কাছে অনেকবার এসেছে, কথা বলেছি, আপনি চিন্তাই করতে পারবেন না ট্রমা। নাম্বার 1, আপনার সামনে যখন আপনার বাবা মা ভাই বোন যে কোনো একজন মারা যান, তা আপনি তাকে কবর করলেন, জানাজা পড়লেন, আপনি জানলেন তার পরিণতি কি, তার জন্য দোয়া করলেন। কিন্তু যখন বাংলাদেশে কি হয়েছে, একজন মানুষকে ধরে নেওয়া হয়েছে, এরপরে মাস 2-3 পরে তাকে হত্যা করে ফেলেছে যে কোনো একটা বাহিনী, তারা কিন্তু জানে হত্যা করা হয়েছে, কিন্তু এর পরবর্তী 2 বছর তার বাবা মা ভাই বোন দিনের পরে দিন, আজকে ডিজিএফআই, কালকে এনএসআই, পরশু র্যাব, তরশু সেই লোকাল থানা, সব জায়গা ঘুরতেছে, হাতে পয়সা নাই, ঋণের উপরে ঋণ করে, এ বলতেছে ওই থানায়, ও বলতেছে র্যাব হেডকোয়ার্টারে, কেউ বলতেছে ডিজিএফআই এর সাথে যোগাযোগ করেন, কেউ বলতেছে আপনারা এনএসআই এর সাথে কথা বলেন, কিন্তু পুরো এজেন্সি অথবা এই পুরো মেকানিজমের সাথে যারা জড়িত তারা জানে যে সে কিন্তু বেঁচে নাই। একে তো বেঁচে নাই দেখেন, দ্বিতীয়ত পুরো পরিবারটাকে এরকম সব জায়গায় ঘুরানো হচ্ছে, তৃতীয়ত সেই পরিবার কোথায় কোথায় ঘুরছে তার পিছনে আবার গোয়েন্দাগিরি করা হচ্ছে। ভাই হারাই গেছে, সেই ভাইয়ের খোঁজের জন্য আরেক ভাই পিছনে ছুটতে পারতেছে না, কারণ কি জানেন, যে ওই ভাই আরেকটা সরকারি চাকরি করে, তাহলে তার সরকারি চাকরিটা চলে যাবে। মানে কি করুন, এরপর 2-3 বছর পরও সে জানতে পারে না। এমন বাচ্চাদেরকে আমরা দেখেছি যে সে যখন তার মায়ের গর্ভে, তখন তার বাবা গুম হয়ে গেছে, এখন সেই বাচ্চার বয়স 10 বছর 12 বছর, প্ল্যাকার্ড নিয়ে কাঁদে যে আমি আমার বাবার একবার ছুঁয়ে দেখতে চাই। এই কথাটা আমি আগেও বলেছি, আবারও বলি যে বিএনপির ইলিয়াস আলী ভাই, দেখেন মানুষ আসলে প্যাথোলজিক্যাল লায়ার, এটা এমন একটা চরিত্র, মানে আমার আফসোস লাগে যে এইরকম প্যাথোলজিক্যাল লায়ার হাসিনা এবং তার দলকে এখনো ঘুরিয়ে ফিরিয়ে লেজিটিমেসি দেওয়ার মতো বহুত কালচারাল অ্যাক্টিভিস্ট, মিডিয়ার লোকজন বাংলাদেশে আছে। ইলিয়াস আলীকে শুধু গুম করা হয় নাই, তার লাশটা চিরে তার মধ্যে পাথর ঢুকিয়ে তারপর নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, এবং এইটা মানে তৎকালীন প্রধানমন্ত্রী তিনি একদম নিজে জেনে জেনে করিয়েছেন, তার হুকুমে হয়েছে, কারণ এটা প্রথম দিককার গুম। কি ভয়াবহ ব্যাপার। তারপরে সিম্পেথি নেওয়ার জন্য ইলিয়াস আলী ভাইয়ের স্ত্রী তার সন্তানকে সে ডেকে আনছে, তাদেরকে সান্ত্বনা দিচ্ছে, কান্না করছে। মানে এইরকম এই হাসিনার পতন এবং তার বিচারের জন্য এইরকম একটা ঘটনাই কি যথেষ্ট না? অথচ হাজার হাজার ঘটনাকে এখন মাইনার করে দিয়ে দেখেন, আমি আপনাকে বলবো, আপনি ভাই মিডিয়ার মানুষ, আপনি গত 1 সপ্তাহ বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ার টকশো এর আলাপ আপনি জাস্ট একটা নোট করেন,
যেখানে আলাপ হওয়ার কথা ছিল যে গুম কমিশনের রিপোর্টের পরে এই গুম নিয়ে যে সরকার যেটা করেছে এইটার ইম্প্যাক্টটা পুরো জাতির মধ্যে, জাতি তো জানে না কি হচ্ছে। গুম কমিশনের রিপোর্ট, পিলখানা কমিশনের রিপোর্ট যাতে আটকে না যায়, যেটা অত্যন্ত ভয়াবহ ছিল। শাপলা গণহত্যার মতো নিয়ে ভিন্ন তদন্ত কমিশন করা যায় নাই, সেটা কিভাবে করা যায় একটাও মিডিয়াতে নাই। এখন মিডিয়ায় কি চলে এসেছে? মিডিয়ায় চলে এসেছে কে কার বাসার সামনে গিয়ে একটা গালি দিল, এই গালি কি ভালো? আমরা কি আগের মতোই? মানে আপনি কিসের সাথে কি মিলাচ্ছেন ভাই? মানুষের যান জবানের নিরাপত্তা তো দূরের কথা, মানুষ হিসেবে বেঁচে থাকারই ন্যূনতম কোনো স্বীকারোক্তি ছিল না। আর এখন আপনি অ্যাটলিস্ট বেঁচে আছেন বলে কাউকে গালি দিতে পারছেন, কিন্তু এই গালি কি ভালো? আমরা তো সেগুলো দিতে বলছি না, কিন্তু আমাদের এইখানে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট রেজিম চলে যাওয়ার পর এখানে গৃহযুদ্ধ শুরু হওয়ার কথা ছিল। তারা দেখেন যতগুলো মানুষকে শুধু গুম করেছে, আমি যতদূর জানি একদম ফর্মাল আবেদন পড়েছে গুম কমিশনে ১,৫০০-এর বেশি প্রায়, যেই ভিকটিম পরিবার। এবার আপনি ভাবেন তো এই ১,৫০০ পরিবার যার বাবা মা সন্তান এটা কিন্তু প্রথম দফায় ছিল, এর মানে আরো বেশি দফায় এসে পর তখন সংখ্যাটা দাঁড়িয়েছে ৩,৫০০-এর মতো। তাইলে আপনি ভাবেন যদি ৩,৫০০ হয়, যার বাবা মা ভাই বোনকে চিরতর হারাই ফেলছে, সেই পরিবার একজন করে যদি গণহত্যাকারীকে ধরে, তাহলে এই দেশে গৃহযুদ্ধ হয়ে যাওয়ার কথা না? এরকম কতগুলো হয়েছে, এই জুলাইয়ে যতগুলো হত্যা হয়েছে, তারা যদি প্রতিশোধ নিত, এখন দেশ গৃহযুদ্ধে থাকবার কথা, সেইটা হয় নাই। আমাদের দেশের রাজনৈতিক দল এবং জনগণের একটা বড় প্রজ্ঞার পরিচয়ের কারণে এখন যে ছোট ছোট কেওয়াসগুলো হচ্ছে, এখন এর মানে কি এগুলো ভালো? আমরা যদি বিচার করে ফেলতে পারি, আমরা তারপরে একটা রিকনসিলিয়েশন করতে পারি, এগুলো অটোমেটিক সব শেষ হয়ে যাবে। কিন্তু আপনি টকশোতে একবার পিলখানার কথা বলছেন না, শাপলার কথা বলছেন না, গুমের কথা বলছেন না, জুলাই গণহত্যার বিচার কথা বলছেন না, আপনি বলছেন কে কোথায় ১০ জন দাঁড়িয়ে কি বললো, কোথায় গালি দিল, মানে আপনি কিভাবে আলোচনা বদলে দিচ্ছেন। এবং আমরা কি তাহলে আগের মতোই ফিরে যাব? এইটা কি আগের মতো ফিরে যাওয়া হয়? আগের মতো ফিরে যাওয়া মানে হলো টকশোতে যেই লোক বলছে তাকে যদি গুম করে নেওয়া হয়, তাইলে তুলনা হইতে পারে আগের সাথে। কিসের সাথে? কি স্বাধীন মিডিয়া তদন্ত কমিশন আমরা করতে পারি নাই। গত ১৫ বছরে বাংলাদেশে এই ফ্যাসিবাদী গোষ্ঠীকে যারা সব থেকে বেশি পেলে পুষে বড় করেছে, তাদের সমস্ত হত্যাকাণ্ডকে জায়েজ বানানোর ন্যারেটিভ তৈরি করে দিয়েছে। এটার দুইটা গ্রুপ, একটা হলো কালচারাল অ্যাক্টিভিস্টরা, আর একটা সব থেকে বড় গ্রুপ হলো মিডিয়া মাফিয়ারা। অন্তত যে কোন কোন মিডিয়া ব্যক্তিত্ব, কোন কোন হাউস এইভাবে গণহত্যার উৎপাদন করলো, তো আমরা এটা একটা অন্তত তদন্ত কমিশন হওয়া দরকার ছিল না? এরপরে তারা হয়তো ক্ষমা চাইতো, ক্রিমিনাল অফেন্স থাকলে তাদের বিরুদ্ধে অ্যাকশন হইতো। সেটা করতে না পারার কারণে কি দেখা গেল? একটা বছরের মাথায় এখন দেখেন তারা ফুল ফেজে কিভাবে পুরো জুলাই এর মতো ঐতিহাসিক পর্বের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। এটাই তো আমি মনে করি যে গুম কমিশনের রিপোর্ট এবং এই আইন সব মিলিয়ে এই সরকার যে কয়দিন ক্ষমতা আছে এর মধ্যেই যদি এটার একটা ভালো কিছু দেখিয়ে যেতে পারে, যে ট্রায়াল শুরু হয়েছে, আই থিংক এটা তো বিরাট অ্যাচিভমেন্ট, এটা বিরাট অ্যাচিভমেন্ট। আজাদ মজুমদার, হাদি একটা কথা উঠিয়েছেন, এই প্রসঙ্গে আপনার কাছে একটু জানতে চাই। সেটি হলো, আমরা ইদানিং মিডিয়াতে দেখছি এমন এমন চেহারার লোকজন মিডিয়াতে উপস্থিত হচ্ছেন, টকশোতে অংশ নিচ্ছেন, তাদের ভূমিকা কি ছিল সেটা আমরা জানি। একেবারে ফ্যাসিস্টের পক্ষের শক্তি হিসেবে তারা দাঁড়িয়েছিল এবং তারা সেখান থেকে কিন্তু অ্যাকচুয়াল পরিমাণও সরেনি। তারা এখন টকশোতে এসে সেই পুরনো কথাটাই বলার চেষ্টা করছে। আমার প্রশ্ন হলো যে কোনো দেশে কোনো ফ্যাসিস্টের পতনের পর তার সমর্থক কোনো মিডিয়াই থাকে না। আপনি হিটলারের কথা বলেন, তার কোনো মিডিয়া ছিল না পরবর্তী সময়, একটি পত্রিকা তো পরবর্তী আর আলোর মুখ দেখা। আমাদের এখানে মিডিয়াগুলো বহাল তবিতে রয়েছে এবং সেই মিডিয়াগুলো কাদেরকে টকশোতে নিয়ে হাজির করছে? যারা চিহ্নিত ফ্যাসিস্টের দোষর, এবং তারা এই ফ্যাসিস্টের পক্ষে কথা বলছে এবং এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদেরকে তাদের চরিত্র ব্যবচ্ছেদ করছে। এই সরকারকে বসিয়েছে কারা? যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এবং প্রধান উপদেষ্টা নিজে বারবার বলেছেন এই তরুণরা আমাকে বসিয়েছে। এখন এই তরুণদের বিরুদ্ধে যখন মিডিয়া এই ধরনের পদক্ষেপ নেয়, তখন সরকার চুপ কেন? আগের সরকারের আমলে আপনি জানেন যে মিডিয়ার উপরও এক ধরনের দমন পীড়ন চলেছে। মিডিয়াকে ঠিক করে দেওয়া হয়েছে কে কথা বলবে, কে কথা বলতে পারবে না, কি কথা বলবে সেটাও ঠিক করে দেওয়া হয়েছে। মিডিয়ার কোনো কিছু মনোপুত না হলে মিডিয়াকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি হাসিনার আমলের এই কালচার থেকে বেরিয়ে আসতে, কারণ আমাদের যে
জুলাইয়ের যে বিপ্লবের যে আকাঙ্ক্ষা, তার একটা বড় আকাঙ্ক্ষা ছিল ওই স্বৈরাচারী আমলে বাংলাদেশটাকে যেভাবে পরিচালনা করা হয়েছে সেভাবে বাংলাদেশটা পরিচালিত হবে না। বাংলাদেশটা পরিচালিত হবে একটু ভিন্নভাবে, একটু মুক্ত, একটা স্বাধীনভাবে, এবং গণমাধ্যমের স্বাধীনতাটাকেও অবাধ করার একটা চেষ্টা সরকারের পক্ষ থেকে এটা করা হয়েছে। গণমাধ্যমকে স্বাধীনতা দেওয়া হয়েছে, সেখানে কারা কথা বলছে, আজকে এই যে আমরা এই বিটিভিতে বসে সরকারের সমালোচনা করছি, আমরা দিচ্ছি, বা আমরা এইসব ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বাধা সৃষ্টি করা হচ্ছে না। এটা একটা জুলাইয়ের একটা চাওয়া ছিল, অন্যতম চাওয়া ছিল। এখন এই চাওয়াটার কেউ কেউ সুযোগ নিচ্ছে। সরকারের পক্ষ থেকে এই যে স্বাধীনতাটা দেওয়া হয়েছে, এই স্বাধীনতাটার কেউ কেউ সুযোগ আমি একটু নির্দিষ্ট করে বলি আজাদ মজুমদার, জি, সরকারের সমালোচনা করা যাবে, প্রফেসর ইউনূস নিজেই বলেছেন। আপনি বলেন বিটিভিতে সমালোচনা হচ্ছে, এই অনুষ্ঠানে এই সরকারের প্রচুর সমালোচনা হচ্ছে, এবং আমরা কখনোই কোনো জায়গা থেকে কোনো টেলিফোন কথাবার্তা কোনো কিছু পাইনি। এক প্রশ্ন হলো যেটা, যে এই সুযোগ মানে ফেসিস্টের পক্ষে, যে এই সুযোগটা কেউ কেউ নিচ্ছে, এবং আপনার এই সুযোগের আমি মনে করি যে এইসব ক্ষেত্রে কেউ যদি লাইন ক্রস করে, তাহলে তার বিরুদ্ধে কথা বলার সুযোগ আছে মিডিয়াতে, তাদেরকেও চিহ্নিত করার সুযোগ আছে। তারা যে ধরনের কথাগুলো বলে, তারা ধরেন, এখন তো আমরা দেখি যে একটা গোষ্ঠী আছে যে আপনার কিছু কিছু মানে মানে সুযোগ পেলেই মুক্তিযুদ্ধকে টেনে আনে, অ্যাজ ইফ যে তারা মুক্তিযুদ্ধের সোল এজেন্ট, তাই না? মুক্তিযুদ্ধ তো আমাদের হৃদয়ের বিষয়, মানে অন্তরের বিষয়। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষে, কারণ মুক্তিযুদ্ধের সপক্ষে যদি আপনি না থাকেন তাহলে তো আপনি বাংলাদেশে মানলেন না। আপনি এই যে মুক্তিযুদ্ধের সোল এজেন্ট নিয়ে আপনার মুক্তিযুদ্ধকে আগেও ব্যবহার করা হয়েছে আপনার মানুষের অধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রে, এখনো মুক্তিযুদ্ধকে ব্যবহার করে কেউ কেউ আপনার আওয়ামী পুনর্বাসন প্রকল্প নিয়ে নেমেছে। এগুলো আমরা তো দেখছি কোনো কিন্তু সরকারের যে সীমাবদ্ধতাটা, সেই সীমাবদ্ধতাটাকেও আপনার একটু স্বীকার করতে হবে। কারণ একটা সরকার তো দেশে বিদ্যমান আইনের মধ্য থেকে কাজ করতে হয়। আপনার যতক্ষণ পর্যন্ত না আইন ভঙ্গ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সরকার আসলে কারো বিপক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার সরকারের সুযোগ নেই। সরকার আইন মেনে কাজ করছে, এবং ফেসিস্টের পক্ষে কথা বলার সুযোগ কি দেওয়া উচিত? না, এটা তো ফেসিস্ট অ্যানাবলা, এরা তো ফেসিস্ট অ্যানাবলার আগেই ছিল একটা গোষ্ঠী। তারা এখন ফেসিস্ট যে শক্তিটা ছিল তাদের মধ্যে কোনো ধরনের অনুতাপ নাই। মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু একটা আহ্বান জানানো হয়েছিল, যে রিকনসিলিয়েশনের একটা কথা বলা হয়েছিল, যে আগে যা হয়েছে তাদের মধ্যে যারা কোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ততা ছিল না, তারা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পৃক্ত হতে চায় হবে, কিন্তু কোনো অপরাধকে উস্কানি দেওয়া যাবে না, কোনো অপরাধকে লেজিটিমাইজ করা যাবে না, এবং যারা অপরাধের সাথে সংশ্লিষ্ট তাদের বিচার করতে হবে। এগুলো কিন্তু সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে। এখন যারা এটা করছে, সরকার চাইলেই তো আপনার এই দেশের সবগুলো গণমাধ্যমের উপর কোনো সেন্সর আরোপ করতে পারে না, এটা করা উচিত না। সেন্সরের বিপক্ষে, কিন্তু এর মানে এই নয় যে সে ফেসিস্টের পক্ষে করবে না। ফ্যাসিস্টের পক্ষে যদি কেউ কথা বলে, আপনি বলছে তো আমরা দেখছি, আমরা বিভিন্ন টক শোতে আমরা দেখছি, এবং তারা এগুলার এই যে সরকারের যে এই উদারতার সুযোগ অনেকেই নিচ্ছে। তবে আমি মনে করি যে যারাই এই সুযোগগুলো নিচ্ছে, এরা যে খুব বেশি জনগণের কাছে ট্র্যাকশন পাচ্ছে বিষয়টা এরকম না। কারণ আপনার এই যে গুমের বিষয়টা মানুষ দেখেছে কিভাবে গুম হয়েছে, মানুষ এটা জানে। আপনি শতবার বললেও আপনি গুমকে লেজিটিমাইজ করার কোনো সুযোগই নেই, কারণ আপনি যতই চিৎকার করে বলুক, আপনার এই অপরাধগুলো নিয়ে যদি আপনি জুলাই হত্যাকাণ্ডকে আপনি যদি জায়েজ করার চেষ্টা করেন, এগুলো মানুষ নেবে না, মানুষের মেনে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই হত্যাকাণ্ডগুলো মানুষের চোখের সামনেই হয়েছে। তো আপনার এরা আসলে, আমরা মনে করি যে এদেরকে যারা রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে, রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবেলা করতে হবে। তাদের যে এই ফেসিস্ট এনাবলিং এর যে বয়ান,
এই বয়ানটাকে রাজনৈতিকভাবে খণ্ডন করতে হবে এবং দেশের মানুষকে আসলে বোঝাতে হবে যে তারা ফ্যাসিস্টের পক্ষে এখনো কথা বলছে, ফ্যাসিস্ট পুনর্বাসনের কে বুঝাবে? মিডিয়া বুঝাবে। যারা রাজনীতি মিডিয়া মতামত তৈরি করে, মিডিয়া তো উল্টোটা বলছে। না, মিডিয়া সবসময় মতামত তৈরি করে না। আপনার এক্ষেত্রে যদি আপনি সাংবাদিকতার ছাত্র ছিলেন, আমিও সাংবাদিকতা পড়েছি। বাংলাদেশের মিডিয়ার ক্ষেত্রে এখন মিডিয়ার বিশ্বাসযোগ্যতা কোন পর্যায়ে আছে আমরা সবাই জানি। মিডিয়াই সবসময় মতামত তৈরি করে না। মতামত তৈরি করার আরো অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে। আপনার সেই প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগাতে হবে। তাদের যে ভুলগুলো আছে এগুলোকে আপনার আইডেন্টিফাই করতে হবে, রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবেলা করতে হবে। এখন যে রাজনৈতিক দলগুলো সক্রিয় আছে তাদেরকেও কথা বলতে হবে, তাদেরকে কথা বলে তাদেরকে এই যুক্তিগুলো খণ্ডন করতে হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, মিডিয়াতে এক শ্রেণীর লোক এসে এই ফ্যাসিস্ট পুনর্বাসনের প্রকল্প নিয়ে কথা বলে যাচ্ছে, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সেভাবে আসলে কোনো প্রতিবাদ আসে না। তারা তাদের রাজনৈতিক সুযোগ সুবিধা খোঁজে, কোথায় তার কোন কথাটা বললে তার রাজনৈতিক বেনিফিটটা আসবে সেটা দেখে। মানে আওয়ামী লীগের আমলে যারা নিজেরা ভিকটিম হয়েছে, এরকম অনেক ভিকটিমও তার ভবিষ্যৎ রাজনীতির কথা চিন্তা করে এখন চুপচাপ থাকে। আমি মনে করি যে এই যে সব কিছু আপনি সরকারের উপর দায়িত্ব চাপিয়ে দেবেন এবং সরকারকে বলবেন যে সরকার তাদেরকে প্রতিরোধ করবে, সরকার তাদের কণ্ঠরোধ করবে, তাদেরকে কথা বলতে দিতে পারবে না, মিডিয়াতে তাদেরকে ব্যান করবে, এটা তো আসলে হয় না। সরকারের সীমাবদ্ধতাটাকে আপনার বিবেচনায় রাখতে হবে। সরকারকে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে কাজ করতে হবে এবং আইনের বাইরে কাজ করার বিন্দুমাত্র সুযোগ নেই। সরকার না, অন্যদেরও আইনের বাইরে যাওয়া কাজ করার কোনো সুযোগ নেই। কিন্তু অন্যরা তো রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবেলা করতে পারে, তাদের রাজনৈতিক বক্তব্য। যারা ফ্যাসিস্ট এনাবলার তারা তো এগুলো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাদের এই বক্তব্যগুলো দিচ্ছে। তো তাদেরকে আপনি যদি রাজনৈতিকভাবে তাদের যুক্তি খণ্ডন না করেন, এখন তো আপনার এই যে টক শোতে ফ্যাসিস্ট এনাবলাররা যেরকম যায়, রাজনৈতিক কর্মীরাও যায়, অন্য এখন যারা আছে তারাও যায়, কিন্তু তাদেরকে আমরা দেখি যে তারা আসলে মানে অনেককেই দেখি তারা নির্বাচন নিয়ে কথা বলতে যতটা উৎসাহী, ততটা কিন্তু এই গুম খুন নির্যাতন এগুলো নিয়ে কথা বলতে খুব বেশি উৎসাহী না। এটা হয়তো তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি, তারা কি বলবেন তারা জানেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত এদেরকে রাজনৈতিকভাবে আপনি মোকাবেলা না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের বক্তব্য তাদের সুর চড়া হতেই থাকবে। আপনি সব দায়িত্ব সরকারের উপর চাপিয়ে দিয়ে আপনি নিজে বসে থাকবেন এবং বসে বসে শুধু আপনার নিজের অঙ্কটা মেলাবেন, তাহলে সেটা সরকারের জন্য বিব্রতকর। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী, রয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। শরীফ ওসমান হাদী, রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠানকে নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে গতকাল, এবং এটা নিয়ে যার যার মতো এক ধরনের নেগেটিভ তৈরি করার চেষ্টা করেছে। সেখানে এই মিটিংটি নিয়ে আগের থেকেই অনেকের সন্দেহ ছিল কারা কি নামে আসছে। আজাদ মজুমদার কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন তার কথা, যে নানান প্ল্যাটফর্ম থেকে এক একজন মাঠে নামার চেষ্টা করছে। এবং সবচেয়ে অবাক কাণ্ড যেটা, সেটি হলো এই সমস্ত মিটিংয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রিটাই মূল কথা না। এই ২৪শে জুলাই এই অভ্যুত্থানকে বিতর্কিত করা, এই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণদেরকে বিতর্কিত করা, এটা তাদের মূল টার্গেট। এবং এই টার্গেট তারা আগে একটু টেলিভিশন পর্দায় গিয়ে করতেন, এখন তারা মাঠে নামার চেষ্টা করছেন, যার কারণেই এই পরিণতিটা হয়েছে। এবং এখানে লতিফ সিদ্দিকীকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে মামলাই ছিল আগে। গোটা বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আওয়ামী লীগের পুনর্বাসনটা তো মানে নট নেসেসারিলি যে শুধু একটা ফেজেই হবে, তার যতগুলো ফেজ আছে। আমি মনে করি এখন আওয়ামী লীগের যেগুলো স্ট্রং জোন আছে এগুলো তারা ইউজই করে নাই।
এই ইকুইপমেন্টসগুলো, এগুলো ইলেকশনের সময় বা তার আগে পরে করবে। এই বিভিন্ন ফেজ থেকে তারা টেস্ট করবার চেষ্টা করছে যে কোনটা কিভাবে কার্ডে কাছে লাগতেছে কার্ড হিসেবে। ফ্যাক্ট হলো এই যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যে প্রোগ্রামটা, আমি খুব অবাক হলাম, কালকে আমাকে একটা শোতে জিজ্ঞেস করলো একজন হোস্ট, এই যে দেখেন যে নন কোশ্চেনকে কোশ্চেন করে তুলতে পারা, জি জি, এইটাই হলো এখন গুরুত্বপূর্ণ। সে বলছে যে আগের আমলে আমরা দেখেছি 15 বছর কেউ কোনো বিরোধী দলের কেউ কোনো একটা মিটিং করতে গেলে সেখান থেকে তুলে নেওয়া হতো, ধরে নেওয়া হতো, করতে দেওয়া হতো না। তাহলে গতকালও কি সেটাই হলো না? পুলিশ এসে কি উদ্ধার করলো না তুলে নিয়ে গেল? এই প্রশ্নটা সে আমাকে করলো। তা আমি সাথে সাথে বললাম যে আপনার এটা তো কোনো কম্প্যারিজন হলো না, এটা নন কোশ্চেন, আপনি কিসের সাথে কি তুলনা করলেন? ফার্স্ট অফ অল যেটা ব্যাপার সেটা হলো এই জেডাই খান পান্না সাহেব, দেখেন পুরো জাতিকে, উনি তো একজন বয়োবৃদ্ধ মানুষ, একজন দায়িত্বশীল আচরণ, কারো পলিটিক্যাল ফিলোসফি যা ইচ্ছা তাই থাকতে পারে, কিন্তু একটা বয়সের সাথে সাথে তো আপনি একটা দায়িত্বশীল আচরণও করবেন। দেখেন উনি ফেসবুকে পোস্ট দিল, আমি গৃহবন্দী, আওয়ামী লীগের যাদেরকে চিনি সবাই সমানে দেখলাম শেয়ার করা শুরু করছে, তাকে উদ্ধার করতে হবে, রাজাকার শাবকরা তাকে করেছে সেই করেছে। পরে কি জানা গেল? তার সন্তানরাই তাকে বাসায় আটকে রেখেছে। সেইটা কি আর যারা শেয়ার করেছিল তারা কি আর সেইটা লিখছে? মানে তারা সুযোগ গ্রহণ করছে। নাম্বার 2, গতকালকে এই প্রোগ্রামটা তারা যে কোনো নামই করার চেষ্টা করেছে, যিনি নিজে এটার প্রধান তিনি তখন সুপ্রিম কোর্টে বসে ফোন চালাচ্ছেন, ফোনে ভিডিও দেখতেছেন, কি আওয়াজ ওইখানে তৈরি করতেছি, মানে মব তৈরির সুযোগ তৈরি করে দিয়ে আমি এখানে বসে মজা দেখতেছি, আর পরে মিডিয়া সেটাকে বলতেছে ওখানে মব হচ্ছে কেন। নাম্বার 2, লতিফ সিদ্দিকীকে সেখানে আনা হয়েছে, বললো সে কি আসতে পারবে না? তার নামে আগেই মামলা ছিল, বরং আমরা সরকারকে জিজ্ঞেস করতে চাই যার নামে আগেই মামলা ছিল সে দুর্নীতির মামলা, তো দুর্নীতির মামলা থাকলে সে ডিএরিউ পর্যন্ত আসে কিভাবে? এই যে আসতে পারলো, বসতে পারলো, এখন কি হলো যে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা, সেইটার খবর হলো না, খবর হলো যে তাদেরকে ওখান থেকে কেউ উৎখাত করেছে। নাম্বার 3, আপনি এখানে দেখেন, আপনাকে ফাঁকে অ্যাডিশনালি জানাই রাখি, প্রোগ্রামটা সম্ভবত তাদের নাম হলো মঞ্চ 71। দেখেন এই 71 শব্দটাকে ব্যবহার করে 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 বাংলাদেশে যেটা করা হয়েছে, শুধু আপনাকে এটুকুনি জানাই, এইবার সব থেকে একটা তুমুল স্লোগান ছিল 24-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানে যে দেশটা কারো বাপের না। ঠিক একই কথাই আমরা বলছি মুক্তিযুদ্ধ কারো বাপের না। মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ এবং ভারত যৌথভাবে তাদের নিজস্ব প্রপার্টি বানিয়েছে। মুজিব বাহিনীর কে কে মুক্তিযুদ্ধ করেছিল বলেন তো? সব কলকাতায় হোটেল রেস্টুরেন্টে খেয়েছে, ঘুমিয়েছে, বরং মুজিব বাহিনী মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সেই ইতিহাস তো আছে। তো মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তারা স্যাবোটেজ করছে এই মুজিব বাহিনী, যারা পরে এসে কি করলো? রক্ষী বাহিনী, একটা বাংলাদেশের খুবই বড় স্কেলের টক শো। আপনি ভাবেন, বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধারা কথা বলতে পারছেন না, তাদেরকে নাকি মানুষ জুতার মালা পরাচ্ছে। আমি প্রশ্ন করলাম, এই যে আপনি বললেন সিএসি নুরুল হুদা থেকে শুরু করে একদম সেই গ্রাম পর্যন্ত যাদেরকে মানুষ প্রতিরোধ করেছে, আমরা এই কোনো প্রতিরোধই প্রত্যাশা করি না, কিন্তু বাস্তবতা তো এটা যে আইন শৃঙ্খলা বাহিনী কোথায় যাওয়ার কথা ছিল, এখানে প্রচুর খারাপ কাজ হওয়ার কথা ছিল, বাট ন্যূনতম একটা স্থিতিশীলতা তৈরি হয়েছে। আশা করি আমরা ভালো একটা নির্বাচন, নতুন সংবিধান সংসদ হলে এগুলো সব আস্তে আস্তে শেষ হয়ে যাবে। কিন্তু আমি তাকে প্রশ্ন করলাম, মানুষ তাকে ধরলো, পুলিশে দিল, ইভেন যদি জুতার মালাও পরায়, কি কারণে? সে ভোট চুরি করেছে, দিনের ব্যালট রাতে ভরেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়ে মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, লুটপাট করেছে, ধর্ষণ করেছে, আয়নাঘর করেছে। মানুষ তাকে প্রতিরোধ করতেছে এই জন্য, কিন্তু আপনি ফ্রেমিং করতেছেন কি মুক্তিযুদ্ধকে মানুষ অপমান করতেছে। তখন আমি তাকে প্রশ্ন করলাম, তাহলে এই যে লতিফ সিদ্দিকী অথবা সিইসি নুরুল হুদা বা অপরাপর যারা, তাদের খারাপ কাজের কারণে প্রতিরোধের শিকার হইতেছে, আর আপনারা বলতেছেন মুক্তিযোদ্ধাকে অপমান করা হইতেছে। তাহলে আসেন সব জায়গায় যখন মুক্তিযোদ্ধা টেনে আনেন, তাহলে 2014 নির্বাচনে 154টা আনকন্টেস্টেড হয়ে গেছিল, মানে ভোটই হইতে দেওয়া হয় নাই। এর মধ্যে তো 50-এর অধিক মুক্তিযোদ্ধা এমপিও ছিল। তখন কি আপনারা বলেছেন যে 50-এর অধিক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা আনকন্টেস্টেড এমপি হলেন 50 জন বীর মুক্তিযোদ্ধা? আমি বলেছি নোয়াখালীর সুবর্ণচরে আমাদের বোন 2018-তে
ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে 3 সন্তানের জননীকে ধর্ষণ করা হয়েছে, সেখানে এমপিতে ছিল মুক্তিযোদ্ধা। তখন কি বলেছেন যে এই বীর মুক্তিযোদ্ধা তার বিপক্ষে ভোট দেওয়ার কারণে ধর্ষণের শিকার হয়েছে? মানে যখন নিজের লাগবে, যখন প্রতিরোধের শিকার হবেন, তখন আপনি বীর মুক্তিযোদ্ধা, আর আপনি যত অকাজ কুকাজ করে বেড়াবেন তখন আর আপনি মুক্তিযোদ্ধা না। এইসব বদমাইশি বন্ধ করতে হবে। এবং আপনাকে আবার বলি, এই যে টিভি, এগুলো যদি মানুষ চূড়ান্তভাবে বিশ্বাস করত, মিডিয়া যদি একমাত্র ওপিনিয়ন মেকিং এর জায়গা হতো, তাহলে জীবনে 24 আসতো না। সুতরাং কারা বলে, কি টোনে বলে, কি উদ্দেশ্যে বলে, এগুলো বাংলাদেশের মানুষ বোঝে। এখন আমাদের কাজ হলো, হিটলারের পরে, তার পতনের পরে তো প্রচুর জনপ্রিয়তা জার্মানিতে ছিল, এখন পর্যন্ত অন্তত 5% ফ্যাসিস্ট ইনাবলার বা যারা মেন্টালি পছন্দ করে আছে তো, কিন্তু হিটলারের পতনের পরে সেখানে মিডিয়া কি কোনোদিন ফ্যাসিবাদের পক্ষে একটা শব্দ করতে পেরেছে? তাহলে এইটা তো আমরা ফ্যাসিবাদী শক্তিই বলছি, তাহলে তার বিরুদ্ধে রাষ্ট্রের সেই অ্যাকশনটা আমরা তো দেখতে চাই, আমরা রিকনসিলিয়েশন চাই, কিন্তু তার আগে বিচারটা তো দেখতে চাই। আজাদ মজুমদার, এই যে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া অনেক তরুণ এখন টার্গেটে পরিণত হয়েছেন, সোশ্যাল মিডিয়াতে হচ্ছেই, কিন্তু আমরা দেখছি টেলিভিশনের টক শোতে এসে কেউ কেউ এই অধ্যত্ত দেখাচ্ছে। আপনার মতে কারা এবং কি কারণে এমন করছেন? আরেকটা প্রশ্ন, যে এটা কি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা মতাদর্শিক পক্ষের ইতিহাস রচনার সেই পুরনো চেষ্টা? জুলাই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল বা জুলাই আন্দোলনের সম্মুখ সারির যারা যোদ্ধা, তাদেরকে বিতর্কিত করলে জুলাইকে বিতর্কিত করা সহজ হয়। রাইট। অথবা জুলাইয়ের সময় মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছিল, জুলাইয়ের যে অ্যাপিলটা ছিল, এই অ্যাপিলটাকে কমিয়ে আনা সহজ হয়। কারণ কিছু কিছু গোষ্ঠী আছে, জুলাইয়ের অ্যাপিলটা কমে আসলে তাদের জন্য রাজনৈতিকভাবে সুবিধা হয়, তো খুব স্বাভাবিকভাবেই তারা জুলাই যোদ্ধাদেরকে টার্গেট করবে, এটাই স্বাভাবিক। আমাদের দেশে এখন আমরা যেটা দেখছি যে যারা জুলাই যোদ্ধা, তারা কয়েকটা গোষ্ঠী দ্বারাই আসলে টার্গেটে পরিণত হয়েছে। আপনার একটা তো তাদের আওয়ামী লীগ, অবভিয়াসলি জুলাই যোদ্ধাদেরকে তারা প্রকাশ্যে গালিগালাজ করে। আওয়ামী লীগ ছাড়াও এখন যারা রাজনৈতিক, তাদের জুলাইয়ের সময় তাদের যারা রাজনৈতিক সহযোদ্ধা ছিল, তাদেরকে রাজনৈতিকভাবে সহযোগিতা করেছে, তারাও এখন তাদের রাজনৈতিক স্বার্থে এই জুলাই যোদ্ধাদের সাথে বিতর্কে লিপ্ত হচ্ছে। হয়তো জুলাইকে তারা প্রশ্ন করছে না, কিন্তু জুলাই যোদ্ধাদেরকে প্রশ্ন করছে। এমন না যে জুলাই যোদ্ধারা কোনো কিছুর সাথে জড়িত থাকলে তাদের যদি কোনো অন্যায় আচরণ থাকে সেটা প্রশ্ন করা যাবে না, সেটা নয়। অবশ্যই সেটা নিয়ে প্রশ্ন করা যাবে, কিন্তু প্রশ্নের তো কিছু ধরন থাকে। আপনার প্রশ্নটা কখনো কখনো ব্যক্তিগত আক্রমণ হয়ে যায়, কখনো কখনো মনে হয় যে প্রশ্নটা তাদেরকে প্রশ্ন করা হচ্ছে আসলে একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে, এটা একটা আছে। আমাদের বিদেশি কিছু শক্তি আছে যারা চায় এই জুলাই যোদ্ধাদেরকে বিতর্কিত করতে, জুলাইকে বিতর্কিত করতে, কারণ জুলাইয়ের কারণে তাদের হয়তো রাজনৈতিক তাদের যে পলিটিক্যাল হেজিমনি সেটা নষ্ট হয়ে গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা শুধু নয়, আমরা নিজেরাও জানি যে 5ই আগস্ট তো শুধু আওয়ামী লীগের পতন ঘটেনি, ভারতে আধিপত্যবাদেরও পতন ঘটেছে। তারপরে আসেন গণমাধ্যমের একটা বড় অংশ। আপনি নিজেও বলেছেন যে হ্যাঁ, গণমাধ্যমে তো যারা আছে, গণমাধ্যমে এমন অনেক লোক রয়ে গেছে যারা এখনো ফ্যাসিবাদী বয়ান উৎপাদন করার চেষ্টা করে যাচ্ছে। এটা খুব স্বাভাবিক, তারাও আপনার প্রশ্নবিদ্ধ করছে। তো এরকম 3-4টা শক্তি যখন একসাথে প্রশ্নবিদ্ধ করে, তখন এটা তাদের জন্য, এই বয়সে তরুণ, তারা রাজনীতিতে অনভিজ্ঞ, তারা হয়তো তারুণ্যের শক্তি দিয়ে বিপ্লবটা সাধন করেছে এবং তারা দেশের মানুষকে পাশে পেয়েছে ওই সময়, কারণ দেশের মানুষ অতিষ্ঠ ছিল। কিন্তু এখন তো আমাদের আসলে সবার নৈতিক দায়িত্ব এই জুলাই যোদ্ধা যারা, তাদের পাশে দাঁড়ানো। সরকারের দিক থেকে সরকার যেটা করতে পারত, আপনার জুলাই হত্যাকাণ্ডের বিচার হয়েছে, এই সরকার দেখেছে যে এই জুলাইয়ের বিচারের যখন শুরু হয়েছে, তখন এই জুলাই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল বা জুলাই আন্দোলনে যারা ভিকটিম, তারা নানা জায়গায় আক্রান্ত হচ্ছে, তখন একটা রাজনৈতিক দলের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে, যাতে করে জুলাই যে যোদ্ধা বা জুলাইয়ের ভিকটিমদের পরিবার বা জুলাইয়ের যে বিচার কার্যক্রম চলমান আছে সেখানে যারা সাক্ষী, তাদেরকে প্রোটেকশন দেওয়া। কিন্তু সেটা এক ধরনের প্রোটেকশন অবশ্যই।
রাজনৈতিকভাবেও আমি মনে করি যে যারা আমাদের দেশে রাজনৈতিক কর্মী আছেন, যারা দেশটাকে ভালোবাসেন, তাদেরও উচিত এই জুলাই যোদ্ধাদেরকে প্রোটেকশন দেওয়া। তাদের অন্যায় অপকর্মের সমালোচনা অবশ্যই করতে হবে, সেটা করুন, সেটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু তাদের জুলাইয়ের ভূমিকাটাকে যদি কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, কেউ যদি বলে যে এরকম বয়ান দেয় যে জুলাইয়ে যারা ছিল, জুলাই যারা আন্দোলন করেছে তারা আসলে জঙ্গি, তো এটার তো প্রতিবাদ করতে হবে। তো এই প্রতিবাদটা সমস্যার হতে হবে। এই প্রতিবাদটা শুধু একজন দুজন ব্যক্তি যদি করে, তাহলে জুলাই যোদ্ধারা তো এই ধরনের আক্রমণের শিকার হবেই। আমরা মনে করি যে এটা যারা এই মুহূর্তে যাদের সুযোগ আছে, যারা জুলাই যোদ্ধা, তাদের এই ধরনের এই যে স্মিয়ার ক্যাম্পেইন, এগুলোর প্রতিবাদ করা উচিত। এগুলোর প্রতিবাদ করলে, এগুলো যদি এখন প্রতিবাদ আমরা না করি, এটা আসলে দিন দিন বাড়তে থাকবে। শরীফ ওসমান হাদী, সবারই প্রতিবাদ করা উচিত, যে কথাটা আজাদ মজুমদার বললেন। কিন্তু একটা দুঃখজনক ঘটনা রয়েছে। সে ঘটনাটি হলো, যারা এই জুলাই গণ অভ্যুত্থানকে মানেনি বা চায়নি, তারা প্রতিবাদ করবে, তারা এটাকে সমালোচনা করবে, কিছুটা মেনে নেওয়া যায়। কিন্তু দুঃখজনক ঘটনা হলো, ফ্যাসিস্ট বিরোধী যারা ছিলেন, সেটা রাজনৈতিক দল হতে পারে, কোনো গোষ্ঠী হতে পারে, তারাও এই 24শে জুলাইকে খাটো করার চেষ্টা করছেন। বিশেষ করে এখানে নেতৃত্ব দানকারী তরুণদের খাটো করার চেষ্টা করছেন। এটা একটা অবাক করার বিষয় এবং দুঃখজনক। আপনি একজন প্রত্যক্ষ সাক্ষী, এই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী, মাঠে ছিলেন। আপনি কি বলবেন যে কেন এই ধরনের রূপান্তরটা ঘটলো বা ঘটছে? এটা তো প্রথমত আমাদের সবার জন্য কষ্টদায়ক, তো নিশ্চয়ই, কিন্তু আসলে এটা হওয়ার কথা ছিল এই কারণে যে ধরেন আমরা জুলাইয়ে যখন নেমেছি, তখন তো সবার একটাই মাত্র গোল যে ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদকে বিদায় করতে হবে। এখন বিদায় করার পর যেটা হয়েছে, যে যার ঘরে ফিরে যাচ্ছে এবং যাবেই, যে রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক দল, তারা তাদের মতো করে পলিটিক্সটা করবে। তো আমরা প্রত্যাশা করেছিলাম, খুব হাজারবার বলেছি বিভিন্ন প্রোগ্রামে, সংবাদ সম্মেলনে, একদম নাম ধরে ধরে, যে প্লিজ বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, যেটাই হোক, আপনারা নিজেরা পলিটিক্স করবেন, আপনাদের মধ্যে পলিটিক্যাল ঝগড়াঝাটি থাকবে, সবাই যদি একই টনে কথা বলে, তাহলে তো দেশে একটা পার্টি থাকলেই হতো, সেটা তো হবে না। কিন্তু প্লিজ জুলাইয়ের প্রশ্নে আপনারা সবাই একমত থাকবেন, যে এমন কথা কাউরে কেউ বললেন না যাতে জুলাই ছোট হয়ে যায়। কিন্তু মুশকিলটা হলো কি, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির তো একটা আইকনিক জায়গা থাকে, যে ওই ইভেন্টটাকে বা হিস্ট্রিকে বা মোমেন্টামটাকে ধরে সে পলিটিক্সটাকে আগাইতে চায়। তো এই জন্য হয়েছে কি, যে কেউ ডিসাইড করতে পারতেছিল না, কেউ যে সে এখন 24-এর মোমেন্টাম ধরে আগাবে, নাকি 71 ধরে আগাবে, নাকি 47 ধরে আগাবে, এই কনফিউশন, কতক্ষণ 71, কতক্ষণ 24, এরকম করে করে। তা আমরা বরং একটা খুবই স্ট্রেট কাট জায়গা বলেছিলাম, যে আপনার তো একটা পাঞ্চ লাইন দরকার নাই। আমরা বলেছি যে আমাদের অনেকগুলো পর্ব আছে, বাট এখন পর্যন্ত আমাদের ঐতিহাসিক 3টা পর্ব। 47-এর প্রথম আজাদি, যেটা প্রায় 200 বছর আমাদের পূর্বপুরুষরা লড়াই করে আমরা বিজয় অর্জন করেছি। এরপরে আমাদের মহান মুক্তিযুদ্ধ, যেটার মাধ্যমে দেখেন কত সংখ্যায় শহীদ হয়েছে, 1 পয়সারও ইম্পর্টেন্স নাই। ইম্পর্টেন্স ইজ এই জনযুদ্ধে আমরা নিজেদের নামে একটা জমিন পেয়েছি, দ্যাটস ইট। এবং 24 হলো এই জনযুদ্ধে জমিন পাওয়ার পরও ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের কারণে আমরা আমাদের রাষ্ট্রটা বানাইতে পারি নাই। সেটাকে আবারও সেই করে 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 ফ্যাসিবাদের জন্ম দেওয়া হয়েছে আমরা, এবং চূড়ান্তভাবে জনতার রাষ্ট্র বানানোর জন্য 24-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থান করেছি। সুতরাং আপনি লেটস সেলিব্রেট 47, 71, 24। তো কোনোটার সম্মুখে দাঁড় করানোর দরকার নাই। এখন কনসাসলি যেটা করা হচ্ছে, 24কে 71-এর মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এটা কিসের? এই 24টা 71-এর ধারাবাহিকতা, যেই 71 ছিল 47-এর ধারাবাহিকতা। সুতরাং আমি এখনো বলি, আমাদের রাজনৈতিক দল এবং শক্তি সমূহকে দেখেন, আমরা নিজেরা যত কথা বলি, আজকে যত টকশোতে এসে বাহাদুরি করি, যদি জুলাই না আসতো, আপনাদের কারো জায়গা হতো আয়নাঘর, কারো গুম খুন, জীবনে আমাদের স্বাধীন মানুষ হিসেবে বাঁচতে হতো না। সুতরাং এমন কথা, এমন কাজ যেন না করে, নিজের ক্ষমতার স্বার্থে হলেও যাতে জুলাই হারায় যায়, প্লিজ। জুলাইকে যদি আমরা হারাই যেতে দেই, আগামী 5-10 বছর ধরেন ক্ষমতায় আমরা কেউ না কেউ থাকবো, একটু ভালো থাকবো, কিন্তু 5-10 বছরই কিন্তু জীবন না। আপনি আমি মরে গেলেও এই বাংলাদেশ কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং আমার সন্তান, আপনার সন্তানের জন্য আপনি কেমন বাংলাদেশ রেখে যেতে চান, সেই চিন্তা করে কিন্তু আমাদের জুলাইয়ের প্রশ্নে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
বোঝে অর্থনীতি। দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, রয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। আজাদ মজুমদার নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করেছেন এবং বলেছেন যে 60 দিন আগে তফসিল ঘোষণা করা হবে। এবং এখানে বেশ কিছু একটু আলাদা বিষয় রয়েছে, প্রবাসীদের ভোটের ব্যাপারটা, কারাগারে ভোটের ব্যাপারটা, যারা কারাগারে বন্দী আছেন। এই যে আলাদা বিষয়গুলো আমাদের একটু ডিটেলস বলবেন আপনি? প্রথমত ইলেকশন কমিশনকে ধন্যবাদ, তারা একটা রোডম্যাপ দিয়েছে। এই রোডম্যাপ অনুযায়ী তারা কাজ করবে, এটা আমাদের সবার প্রত্যাশা। একটা সুন্দর নির্বাচন, এটা শুধু আমাদের সরকারের প্রত্যাশা না, এটা আমাদের নাগরিকদের প্রত্যাশা, আমাদের ভোটারদের প্রত্যাশা, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা। আর একটা জিনিস হচ্ছে যে এই রোডম্যাপে তারা কতগুলো নতুন জিনিস সংযুক্ত করেছে, যেটাও মানুষের আসলে চাওয়া ছিল। আপনার প্রথমত আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে, এটা একটা ইউনিক নির্বাচন হতে যাচ্ছে। আমাদের দেশে এত তরুণ ভোটার জীবনে প্রথমবারের মতো ভোট দিবে বলে আমরা আশা করছি। এটা আসলে অতীতে কখনো দেখা যায়নি। অতীতে তো, নিকট অতীতে তো নির্বাচনই হয়নি। একটা সময় যখন নির্বাচন ব্যবস্থাটা মোটামুটি মানের ছিল, তখনও আসলে একসঙ্গে এত তরুণ ভোটার। এই মুহূর্তে যত ভোটার রয়েছে তার অর্ধেক আসলে ঠিকমতো ভোটই দিতে পারে। রাইট। সো এইটা আমাদের প্রথম আসলে আমরা আমাদের তারুণ্যের একটা ম্যান্ডেট আমরা মনে করি যে এই নির্বাচনের মাধ্যমে বেরিয়ে আসবে। আমাদের তরুণরা আসলে দেশটাকে কিভাবে চায় তারা এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষকে জানাতে পারবে। আর যে প্রবাসীদের যে ভোটার, এটা যে আসলে কি পরিমাণ গুরুত্ব, এটা আমরা আসলে বলে বোঝাতে পারবো না। এটা যখন ঘটবে তখন আমরা বুঝতে পারবো আসলে এটা কত গুরুত্বপূর্ণ এবং কত বড় একটা কাজ। এটা কেন আমি আপনাকে বলি, দেখেন আপনি আমাদের দেশে যে এই যে জুলাই আন্দোলন নিয়ে আমরা একটু কথা বলছিলাম, সেখানেও কিন্তু আমাদের প্রবাসীদের একটা বড় অংশের বিরাট ভূমিকা ছিল। জেলে যাবে জেনেও সংযুক্ত আরব আমিরাতে নিজেদের জীবন জীবিকাকে অনিশ্চয়তায় ঠেলে দিয়ে আরব আমিরাতের মতো দেশে আমাদের প্রবাসীরা রাস্তায় নেমে গিয়েছিল জুলাই আন্দোলনের সপক্ষে। তো এরকম এই যে, আর যারা প্রবাসে থাকে, আপনি নিজেও যখন বিভিন্ন সময় বিদেশ গিয়েছেন, আপনি দেখেছেন তারা দেশটাকে কিভাবে ধারণ করে। আমরা বদলে যায় মানসিকতা। আমরা দেশে থেকে আসলে অনেক সময় আমরা দেশটাকে বুঝতে পারি না, কিন্তু তারা বোঝে যে দেশের প্রতি তাদের যে টানটা। তো তাদেরকে যদি দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা যায়, তাহলে এটা একটা বড় অগ্রগতি হবে। তাদের যে এটাকে বলে যে সেন্স অফ বিলঙ্গিংটা, এটা অবশ্যই তাদের এই মুহূর্তে আছে, আরো বাড়বে, স্ট্রং হবে, অনেক বেশি বাড়বে, এবং তারা প্রত্যেকে আসলে দেশের জন্য অনেক কিছু করার চেষ্টা করবে যার যার ক্যাপাসিটি থেকে। এইটা দেশের একটা খুবই পজিটিভ একটা ইম্প্যাক্ট হবে। এগুলো আমরা সবাই জানি এটা কত সিগনিফিক্যান্ট হবে। এখন প্রবলেম হচ্ছে যে আপনি তাদেরকে কিভাবে এঙ্গেজ করবেন, কিভাবে এই তাদের ভোটাধিকারটা নিশ্চিত করবেন যে তারা তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে। এটা সরকারের দায়িত্ব, সরকার তার জায়গা থেকে এই বিষয়ে কাজ করছে। নির্বাচন কমিশনের একটা বড় দায়িত্ব আছে। দুটো অপশন নিয়ে এখানে আলোচনা হয়েছে। একটা পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটের কিছু সীমাবদ্ধতাও আছে। প্রথমত তাকে ব্যালটটা পাঠাতে হবে, তারপর সেই ব্যালটটা আবার ফেরত আসবে। এই ব্যালট সবগুলো আসার আগ পর্যন্ত ফলাফল ঘোষণা স্থগিত রাখতে হবে, কারণ আপনি প্রত্যেকটা ব্যালট তো কাউন্ট হবে অবশ্যই। তো ফলাফল আপনি যদি বাংলাদেশের বাস্তবতায় যদি সব ব্যালটের জন্য যদি আপনি অপেক্ষা করেন, ফলাফল ঘোষণা যদি আপনি স্থগিত করেন, এখানে আবার অভ্যন্তরীণভাবে আরেকটা ক্যাওয়াস তৈরি হতে পারে। এটার বিকল্প হিসেবে অ্যাপের মাধ্যমে, একটা সিকিউর অ্যাপের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নেওয়া যায় কিনা, সেটা নিয়েও একটা আলোচনা আছে। নির্বাচন কমিশন তাদের যে রোডম্যাপ দিয়েছে, সেখানে তারা এই কথাটা বলেছে যে সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা বলেছে। অ্যাপের মাধ্যমে ভোট আদায়ের কিছু ঝুঁকি আছে। অ্যাপ হ্যাক হতে পারে, হ্যাক হয়ে আপনার এখানে ভুয়া ভোটার সংযুক্ত হয়ে যেতে পারে। সো এই ঝুঁকিগুলো মাথায় রেখে বা প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে পোস্টাল ব্যালটটাই তো আমাদের দেশে নতুন। এই ক্ষেত্রে সীমাবদ্ধতাগুলোকে মাথায় রেখে হচ্ছে আপনার এই বিষয়টা নিয়ে কাজ করতে হচ্ছে। আর কারাগারের বিষয়টাও বাংলাদেশের নতুন, কিন্তু কারাগারের বিষয়টাও চ্যালেঞ্জিং এই কারণে যে আপনার দেখেন হয়তো একজন ঢাকার ভোটার, কিন্তু উনি ময়মনসিংহ কারাগারে বন্দী আছেন। তাহলে ঢাকার যিনি প্রার্থী, উনি ময়মনসিংহ কারাগারের প্রার্থীর কাছে, ভোটারের কাছে কিভাবে যাবেন? এটা কারা কর্তৃপক্ষের কাছে ডাটাবেজ আছে বন্দীদের। তারা বন্দীদের ডাটাবেজ অনুযায়ী তারা যদি বন্দীরা কে কোন আসনের ভোটার এটা চিহ্নিত করতে পারেন এবং প্রার্থীদেরকে আগাম জানিয়ে দিতে পারেন, তাহলে প্রার্থীরা অথবা দলীয়ভাবে তাদের নির্বাচনী ইশতেহার কারাগারে যদি পাঠানো যায় এবং সেখানে কারাগারে ভোটের ব্যবস্থাটা রাখা যায়, প্রয়োজনে কারাগারে ভোটটা একদিন আগে হলো বা সেদিনই হলেও। কারাবন্দীরা জানে তারা কোন জায়গার ভোটার। না, কারাবন্দীরা জানে, কিন্তু কারা কর্তৃপক্ষকে তো জানতে হবে, কারণ তার জন্য তো আয়োজনটাকে কারা কর্তৃপক্ষকে করতে হবে।
বন্দি এসে বললেই তো আর বন্দি ভোট দিতে পারবে না, বন্দির জন্য তো সেই আয়োজনটা থাকতে হবে। এবং বন্দি যে ভোটটা দিয়েছে সেই ভোটটা নির্দিষ্ট রিটার্নিং অফিসারের কাছে নির্দিষ্ট সময়ে ফলাফল ঘোষণা যখন হচ্ছে তখন তার কাছে পৌঁছাতে হবে, কারণ তার ভোটটা তো কাউন্ট হতে হবে, শুধু ভোট দেওয়ার জন্য তো ভোট না। তো এগুলো হলো প্রথমবারের মতো, যেহেতু এগুলো আপনি যখন কাজে নামবেন এবং প্রথমবার যখন সমাধান বেরিয়ে আসবে, কিছু সীমাবদ্ধতা আপনি আবিষ্কার করবেন, এই সীমাবদ্ধতাগুলো যখন আপনি প্র্যাকটিক্যালি জানতে পারবেন তখন হয়তো আপনি এই নির্বাচনে কিছু ত্রুটি বিচ্যুতি যদি থাকেও এই প্রক্রিয়াটা পরবর্তীতে গিয়ে আরো নিখুঁত করার সুযোগ থাকবে, এবং আমি মনে করি যে এটা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আরো এনরিচ করবে। শরীফ ওসমান হাদী, জুলাই সনদ হওয়ার আগেই এই রুটম্যাপটা ঘোষণা করা হলো, যার কারণে আমরা দেখছি যে বিএনপি খুশি, হতাশ জামাত এনসিপি, এবং কেউ কেউ কোনো কোনো রাজনৈতিক দল বলছেন এটাকে গায়েবী পরিকল্পনা বলছেন, মানে তারা তীব্র ভাষায় সমালোচনা করেছেন। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? আমরা যেটা সবচেয়ে হ্যাপি হতাম, নির্বাচনের রোডম্যাপ তো হওয়া জরুরি ছিল, হয়েছেই। একই সাথে দুটো জিনিসের রোডম্যাপ একই দিনে দেওয়া উচিত ছিল। সেটা হলো জুলাই সনদের অধীনে এই নির্বাচন কিভাবে পরিচালিত হবে। এর মানে এর আগে জুলাই সনদকে ফাংশনাল করতে হবে। আপনি জুলাই সনদকে পরের সরকার এসে এটাকে রেটিফাই করবে, এই জন্য জুলাই হয় নাই। আর সেটা যদি হতোই এই সরকারের জন্য, তাহলে এই সরকার কেন এই 1.5 বছর সময় থাকলো? তাহলে তো বিএনপিও 31 দফা দিয়েছিল সংস্কারের জন্য, আমরা সেটা বিএনপিকেই দিতাম, বিএনপি পারলে করতো, না পারলে না করতো। এর মানে এই সরকারের নিজের ম্যান্ডেটই হচ্ছে তাকে কিছু সংস্কার করে দেখিয়ে যেতে হবে। তাহলে সব থেকে বড় সংস্কারের 3টার তো একটা বলেছি, নির্বাচন সংস্কার 3 নম্বরে, তা বিচার, মৌলিক সংস্কার এবং নির্বাচন। সেই ক্ষেত্রে আমাদের যেটা কথা, আমরা একদম সুস্পষ্ট দাবি যে নতুন নির্বাচন, নতুন বাংলাদেশে নতুন সংসদের এই যে নির্বাচনটা, এই নির্বাচনের ম্যান্ডেট কি? সেক্ষেত্রে আমাদের স্পষ্ট দাবি হলো এই নির্বাচনের ম্যান্ডেট হবে সে যাদেরকে নতুন সংবিধান দিবে। এরপরে কেউ মানবে কি না মানবে এটা আমাদের কথা না, বাট আমরা এই কথা বলেই যাব। ফ্যাসিবাদী, মুজিববাদী, বাকশালী যে সংবিধান, এটাকে এতবার কাটাছেটা করা হয়েছে বেসিক স্ট্রাকচারের নাম করে, এখানে হাত দিতে পারবেন না, ওখানে কথা বলতে পারবেন না। এটা এখন একটা দলের গঠনতন্ত্রের থেকেও নিচে নেমে গেছে, কোনোভাবে এটা ফাংশনাল নাই। ইভেন জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়েও এটার তো অনেক কিছু ব্যত্যয় ঘটবে। কেন? সে যেগুলোকে বেসিক স্ট্রাকচার বলেছে, এই বেসিক স্ট্রাকচার তো তার হাতই দেওয়া লাগবে। তাহলে সংবিধানের যে ফান্ডামেন্টালস কিছু, যে আপনি এখানে হাত দিতে পারবেন না, সেটা তো আপনি ভঙ্গ করছেনই। আপনি যদি সেটা ভঙ্গ করতে পারেন, তাহলে আপনার একটা নতুন সংবিধান দিতে কি সমস্যা? এই জন্য আমাদের স্পষ্ট দাবি, সামনের যে নির্বাচন এটা হতে হবে জুলাই সনদের নিরিখেই। জুলাই সনদ আপনি যতটা সম্ভব রাষ্ট্রপতির অধ্যাদেশে, যেটা সংবিধানে ইনকর্পোরেটেড করার ব্যাপার নাই, রাষ্ট্রপতি অধ্যাদেশ দিলেই হবে, সেই পুরো অংশটা অবশ্যই আগেই রেটিফাই করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে, করে জুলাই সনদের নিরিখেই নির্বাচন হতে হবে। নির্বাচনের ম্যান্ডেট কি? ম্যান্ডেট হবে এই জুলাই সনদের বাকি যে ইনকমপ্লিট কাজগুলো আছে, নির্বাচিত হয়ে আসার সাথে সাথে সংসদের প্রথম 6 মাসের মধ্যে তারা সেইগুলোকে সংবিধান করতে হবে নতুন করে। হ্যাঁ, আমাদের দাবি নতুন সংবিধান করতে হবে। যদি সংবিধান করতে না পারেন, তাহলে সংবিধান সংশোধন করতে হবে এই গাইডিং প্রিন্সিপাল জুলাই সনদের ভিত্তিতে। কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম এই কথাগুলো নির্বাচনের রোডম্যাপের মধ্যে কথা থাকবে, যে এই তারিখে শুরু হবে, এই তারিখে ইলেকশন শেষ হবে, কিন্তু এই ইলেকশন হওয়ার 6 মাসের মধ্যে নাকি প্রথম অধিবেশনের মধ্যে, যেমন আপার হাউস কতদিনের মধ্যে করবেন, এইটা তো এই সংসদের প্রথম অধিবেশনে করতে হবে, এটা রোডম্যাপে থাকা উচিত ছিল না? কত মাসের মধ্যে আপনি জুলাই সনদকে সংসদে রেটিফাই করবেন সবাই মিলে, সেটাও থাকা উচিত ছিল না? সুতরাং আমি মনে করি সময় ফুরিয়ে যায়নি। প্রথমে তারা স্কেচ একটা দিয়েছে। আই থিঙ্ক অবশ্যই সরকারকে বিচারের রোডম্যাপ, সংস্কারের রোডম্যাপ এবং জুলাই সনদের নিরিখে যে নির্বাচন, সেটার আবার ভালো করে হোমওয়ার্ক করে রোডম্যাপ দিতে হবে। শরীফ ওসমান হাদী এবং আজাদ মজুমদার, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।